অধ্যায় 4 নিয়ে ক্লাস করব আমরা। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রেওয়া মিল ট্রায়াল ব্যালেন্স। এখানে এই শব্দটি দেখার পরই তোমাদের মধ্যে যারা ইন্টারমিডিয়েটের আছো, ফার্স্ট ইয়ারে যারা সেকেন্ড ইয়ারে উঠবে, তাদের মধ্যে একটা এখনই মনে হয় ব্রেনের মধ্যে এই জিনিসটা আসছে যে আমরা তো এটা পারি। আমি একটু তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আসলে এসএসসির যে ট্রায়াল ব্যালেন্সটা সেটা মূলত যেভাবে ছিল, তোমরা একটা রেওয়া মিল করতে মূলত, এবং সেখান থেকে কিছু হিসাব নির্ণয় করতে বলতো যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ বা বিনিয়োগের পরিমাণ, ব্যয়ের পরিমাণ এবং বিভিন্ন ব্যয়ের প্রকার, যেমন প্রত্যক্ষ ব্যয়, পরিচালন ব্যয়, অথবা বিভিন্ন আইটেমের নিট অ্যামাউন্ট বের করতে চাইতো, যেমন স্টেশনারি ব্যাপারে। কিন্তু ইন্টারমিডিয়েটের ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রেই না, অতটুকুই না, একটা অংশ এটা। আমাদের আগের 2-3 বছর আগের যে সিলেবাস আমরা দেখি, সেখানে আমরা দেখেছি যে সমন্বয় এবং ভুল সংশোধনী জাবেদার জন্য একটি চ্যাপ্টার ছিল। তো কিন্তু আজকে প্রায় 3 বছর ধরে এই দুটি চ্যাপ্টারকে এক করা হয়েছে। অর্থাৎ তোমরা এখানে এসএসসি লেভেলের যে রেওয়া মিল যে অঙ্ক করতে, সেই অঙ্কের সাথে তোমরা করতে কিছু ভুলের প্রকার শিখেছো, কোন কোন ভুল। আর এইবার অঙ্কে শুধু রেওয়া মিল করার সাথে সাথে আমরা ভুলের প্রকার শিখব, কি করে ভুলকে সংশোধন করতে হয় সেটা শিখব, এবং এবং আমরা সংশোধনী রেওয়া মিল করতে হয় সেটা শিখবো। তবে আমরা আস্তে আস্তে শিখবো, একটু একটু করে। তবে আমাদের রেওয়া মিলটা যেহেতু আগের করা, একটু আমরা ফাস্ট করব, এবং আশা করি তোমরাও আমার সাথে ফাস্ট করতে পারবে, বিকজ আগে থেকে তোমাদের অনেকটাই পারা। কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে একটু ভিন্ন আঙ্গিকে শেখানোর জন্য। হ্যাঁ, আজকে আমাদের লেকচার 1 শুরু হলো। আজকে আমরা জেনে নিই প্রথমেই যে রেওয়া মিল অর্থটা কি। আর তোমরা সবসময় আমার সাথে কমেন্ট বক্সে যুক্ত থাকবে, তাহলে আমারও ভালো লাগবে ক্লাসটি করতে, বুঝতে পারবো যে তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা। তো রেওয়া মিল অর্থ একটু জেনে নেই আমরা। রেওয়া মিলকে যদি দেখি যে 5টি অক্ষরে 5টি বর্ণের একটি শব্দ, রেওয়া মিল। এটার প্রথম অংশটা হচ্ছে রেওয়া। যদি আমি এটার অর্থ বলি, সেটা হচ্ছে কারবারের হিসাবের কাগজ। আর আমি চেষ্টা করব, যেহেতু এখান থেকে বোর্ডেও প্রায় 2 থেকে 3টা তোমার অবজেক্টিভ আসে, এমসিকিউ প্রশ্ন আসে, তো তোমাদের ফাইনাল পরীক্ষায়ও এখান থেকে এমসিকিউ আসবে এবং সিকিউ আসবে। তো আমি চেষ্টা করব যে এমসিকিউ এবং সিকিউর মানে ভিত্তিতে ক্লাসটি নেওয়ার জন্য, যাতে করে তুমি শুধুমাত্র সিকিউ না, এমসিকিউর কোশ্চেন করতে পারো। তো সেক্ষেত্রে আমরা যদি শব্দটিকে ভাঙি, রেওয়া তার অর্থ দাঁড়ায় কারবারের হিসাবের কাগজ। এখানে কাগজ বলতে কি, হিসাবের কাগজ। একটু তুমি যদি পিছনে তাকাও, কি হিসাব? এই রেওয়া মিলটা তোমার প্রতিষ্ঠানে কিন্তু প্রথমেই আসেনি। এই রেওয়া মিলটার আগে তুমি অনেকগুলো হিসাব করেছো। প্রথমে তুমি জার্নাল করেছো, জাবেদা করেছো, তারপর তুমি সেটাকে খতিয়ান করেছো। এই খতিয়ানের তারপরে তুমি খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে তুমি রেওয়া মিল তৈরি করছো। তো এই রেওয়া মিলটা একটা কাগজ, একটা হিসাবের কারবারের কাগজের মানে হিসাবের কাগজ, একটা সহজ কথায়। আচ্ছা, তারপর আমরা যদি এটাকে ভাঙি, মিল, দ্বিতীয় অংশটি মিল। মিল মানে হচ্ছে মিলানো বা মিলকরণ। তাহলে তোমার কাছে হিসাবের যে কাগজগুলো আছে, মানে খতিয়ানের উদ্বৃত্তগুলো আছে, যেমন তোমার কাছে দেনাদারের একটি অ্যামাউন্ট আছে, পাওনাদারের একটি অ্যামাউন্ট আছে, মানে ক্রয়ের একটি অ্যামাউন্ট আছে, বিক্রয়ের একটি অ্যামাউন্ট আছে, এগুলোকে তুমি মিলাবা। আগে তোমার কাছে অ্যান্সার আছে, তুমি তৈরি করেছো, ব্যালেন্স তৈরি করেছো। এখন রেওয়া মিলের কাজটা হচ্ছে যে আমি সেই হিসাবগুলোর উদ্বৃত্তকে মিলাবো, মিলকরণ করব, আমার এই কাজটি ঠিক আছে কিনা। তাহলে আমরা একটু সহজ করেই এটার অর্থ জেনে নিলাম। আমরা যদি এখন দেখি একটু ধারণা, আমরা একটু সামনের দিকে আগাই, যে একটু সংজ্ঞা আকারে যদি আমরা একটু বুঝার চেষ্টা করি। আমরা খতিয়ানের হিসাবগুলোকে নিয়ে কাজ করি। মূলত আমাদের রেওয়া মিল করতে আমাদের সাহায্য করে খতিয়ান। আমরা খতিয়ানের পর রেওয়া মিল করি, আর্থিক বিবরণীর আগে রেওয়া মিল করি। তো খতিয়ানের হিসাবগুলি আমাকে সাহায্য করে করার জন্য। কেন করি? নির্ভুলতা যাচাই করার জন্য, যে আমার সেই কাজটি ঠিক আছে কিনা, আমার জাবেদা দেওয়া ঠিক আছে কিনা, আমার খতিয়ানে স্থানান্তর করা, পোস্টিং করা আমার ঠিক আছে কিনা, সেটাই হচ্ছে আমাদের এখানকার কাজ। আমরা এই কাজটি কবে করব? আমরা এই কাজটি একটি নির্দিষ্ট দিনে করি। আমরা ইচ্ছা করলে একটি প্রতিষ্ঠান যে কোনো দিন করতে পারে।
ইচ্ছা করলে যে আমাদের আমাদের প্রতিষ্ঠানের হিসাবকরণ ঠিক আছে কিনা, যে কোনো সময় প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারে। তবে সাধারণত এটা আমরা করে থাকি বছরের শেষ দিন, এবং আমি আগেই বলেছি যেটা আমরা করে থাকি বছরের শেষ দিন। এবং তোমরা যারা শুনতে পাচ্ছ, তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা একটু শেয়ার করে দাও, যাতে করে অন্যেরাও যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, তোমার ফ্রেন্ডরা, অথবা হয়তো অনেকের খেয়াল নেই, তুমি শেয়ার করলে হয়তো তার এখানে নক যাবে, সে দেখতে পারবে ক্লাসটি। তোমরা একটু শেয়ার করে দাও যারা দেখতে পাচ্ছ। তো এটা কখন? সেটা হচ্ছে আর্থিক বিবরণী করার আগে, খতিয়ান করার পরে অবশ্যই করতে হবে। কি নিয়ে আমি এই কাজটি করব? আমরা সকল হিসাবের উদ্বৃত্তগুলো নিয়ে কাজ করব। আমরা যে প্রতিষ্ঠানের রেওয়ামিল করছি, সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটি হিসাবের একটি উদ্বৃত্ত থাকে, প্রত্যেকটি হিসাব নিয়ে একটি খতিয়ান করা হয়, সেই খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে এগুলো কাজ করব। কিভাবে সেই কাজটি করব? আমি যে এই শুদ্ধিকরণ কাজটি করতে যাচ্ছি, এই কাজটি রেওয়ামিলটি আমি করব কি করে, শুদ্ধ করব কি করে? আমি কি করব? আমার কাছে কি আছে? আমার কাছে অনেকগুলো হিসাবের উদ্বৃত্ত আছে। আমি এই হিসাবের উদ্বৃত্তগুলোকে দুটি ভাগে ভাগ করব। একটি ভাগকে আমি রেওয়ামিল ডেবিট করব, আর একটি ভাগকে আমরা ক্রেডিট করব। এই দুটি ভাগে ভাগ করব। আচ্ছা, ভাগ করার পরে এইগুলোকে নিয়ে আমি কি করব? আমি এগুলোকে নিয়ে একটা বিবরণী তৈরি করব। এই রেওয়ামিল কিন্তু একটা হিসাব না, একটা বিবরণী, একটি কাগজ, তাই না? তোমরা একটু আগে শিখেছ। তাহলে আমি একটি বিবরণী প্রস্তুত করব। বিবরণী প্রস্তুত করলেই আমি সেখানে রেওয়ামিলটি করতে পারবো, এবং আমার উদ্দেশ্য যেটা, সেটা নির্ভুলতা যাচাই করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা চলে যাব যে আসলে রেওয়ামিলটা আমরা যে করছি কোন উদ্দেশ্য নিয়ে সামনে আগাচ্ছি। আমি একটু থিওরি পার্টটা শেষ করে নিচ্ছি, বিকজ তোমরা জানো যে রেওয়ামিলের অঙ্কগুলো খুব একই রকম, প্রায় এক একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কের হয়তো 10% or 15% ডিফারেন্স। কিন্তু অঙ্কের মধ্যে মূলত বেসিক গুলো জানলে তোমার অঙ্কেতে সমস্যা হবে না। আমি কিন্তু প্রাপ্য হিসাবে বেসিকের চেয়ে বেশি টাইম নিয়েছিলাম অঙ্কে, কিন্তু রেওয়ামিলের অঙ্কের মধ্যে টাইম নিব কম, বেসিকে টাইম নিব বেশি। বিকজ তোমার এখান থেকে এমসিকিউ কোশ্চেন গুলো আসে, তুমি সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা করার জন্য বেসিকটা যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি সেখানে পদে পদে একটু সময় নিবে। সো আমরা সেই কাজটি আগেই করে ফেলবো। তাহলে এখন আমরা চলে যাই যে উদ্দেশ্য। আমরা একটু উদ্দেশ্য একটু ফাস্ট পড়বো, যে জাবেদা ও খতিয়ানি লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা, যেটা আগেই আমি তোমাদেরকে বলেছি যে আমরা রেওয়ামিলের আগে জাবেদা এবং খতিয়ান করি, সেটা আমরা এখানে দেখব। আর তারপর সেখানে কি বলেন, দ্বিতীয়টা হচ্ছে যে জাবেদা ও খতিয়ানের ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করব। আমাদের রেওয়ামিল করার আরেকটা উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য যেটা, যে শুধু নির্ণয় আমাদেরকে ভুলটা উদ্ঘাটন করতে হবে, সেটা আমরা সংশোধন করব, সেটা জাবেদার মাধ্যমে করব, সেটার নাম হচ্ছে সংশোধনী জাবেদা। দেন আমাদের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে বিশদা বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা। তোমরা অবশ্যই জানো যে আমরা রেওয়ামিলটির পরপরই কিন্তু আমরা এই বিশদা বিবরণী এবং আর্থিক বিবরণী প্রস্তুত করি। সো সেটা আমাদেরকে সাহায্য করবে রেওয়ামিল তৈরিটা। দেন দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানের লেনদেন লিপিবদ্ধ হয়েছে কিনা। তোমরা জানো যে দুতরফা দাখিলা পদ্ধতির পদ্ধতিতে জাবেদা করা মানে নিয়মটা যেটা, আমরা ডেবিট সাইড ক্রেডিট সাইড সমপরিমাণ থাকে এবং দুটি পক্ষকে প্রভাবিত করে, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সে অনুসরণ করেছে কিনা তোমার প্রতিষ্ঠান, তোমার অ্যাকাউন্টেন্ট, তোমার হিসাব রক্ষক, তুমি এই জাবেদার মাধ্যমে জানতে পারবে। তুমি জানতে পারবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সময় তোমার শ্রমের অপচয় হবে না, কারণ তুমি আর্থিক অবস্থার বিবরণীতে যে টার্ম গুলোকে, যে অ্যাকাউন্টস গুলোকে নিয়ে কাজ করবে, সেই অ্যাকাউন্টস গুলো তোমার তো সেই কাজগুলো করতে তোমাকে সময় কম নিবে, বিকজ তোমার আগে থেকেই এগুলো একদম শুদ্ধিকরণ হয়ে গেছে। তোমার একদম মানে ছেকে ফেলেছো তুমি অ্যাকাউন্ট গুলোকে। তোমার কাছে খতিয়ানের যে অ্যাকাউন্ট গুলো আছে, আমি ধরে নিলাম একটা প্রতিষ্ঠানের 1000 অ্যাকাউন্ট থাকতে পারে, 5000 থাকতে পারে, 1,00,000 থাকতে পারে, অনেক বড় প্রতিষ্ঠান হলে। তো 1,00,000 অ্যাকাউন্টস কে তুমি একদম ছেকে ফেলেছো, শুদ্ধিকরণ করে ফেলেছো। সো তুমি অল্প সময়ে এখন এগুলো আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবে। এবং তোমার আর্থিক বিবরণী করার আগে একটা ব্যবসায়িক আর্থিক অবস্থা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমার মধ্যে তৈরি হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো উদ্দেশ্যটা কি। দেন আমরা চলে যাব সাউন্ড যদি কম হয় তোমরা সেটা আমাকে জানাবে অবশ্যই। ওকে, 3। নেক্সট আমরা দেখবো যে রেওয়ামিল শব্দের উৎপত্তি কোত্থেকে আসলো। আমরা এখান থেকে কিন্তু এমসিকিউ আসে।
আমরা এটার ইংরেজি জানি ট্রায়াল ব্যালেন্স। ওকে, এই ট্রায়াল ব্যালেন্স যদি আমরা আবার এখন ইংরেজিতে ভাঙি, আমরা একটু আগে কিন্তু বাংলায় ভেঙেছিলাম তাই না, এখন যদি আমরা ইংরেজিতে ভাঙি, ট্রায়াল এটা একটা ইংরেজি শব্দ, ব্যালেন্স এটা একটা ইংরেজি শব্দ। আচ্ছা, ট্রায়াল বলতে কি বোঝাচ্ছে, এটা কোত্থেকে আসলো? এটা ট্রায়াল, এটা আসছে ফরাসি একটি শব্দ ট্রায়ার থেকে, এটা দ্বারা কি বোঝায়, এবং ব্যালেন্স শব্দটি আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, বিলন্যাক্স। ওকে, আচ্ছা, এই ট্রায়াল শব্দটার অর্থ হচ্ছে চেষ্টা করা বা পরীক্ষা করা, আর বিলনেক্স শব্দটির অর্থ হচ্ছে দুপাল্লা বিশিষ্ট মাপার যন্ত্র। আচ্ছা, তুমি যদি আমি অঙ্ক থেকে বের হয়ে যদি আমি চিন্তা করি যে আহ, একটু অঙ্ক থেকে বের হয়ে এসে যদি চিন্তা করি, তোমরা পাল্লা দিয়ে কি করো? পাল্লা দিয়ে মাপো তাই না, আমরা পাল্লা দিয়ে মাপি, কি মাপি? যে ওজন মাপি। আমরা দুটি পাল্লা সমান হয়, যে আমরা যদি বলি 5 কেজি কিনা, তাহলে 5 কেজি কিনা, এই পাত্রে যা আছে সেটা 5 কেজি কিনা, তাহলে কি হতে হবে? 5 কেজির সমান হতে হবে। তাহলে আমরা কোন একটা জিনিসকে সত্য না মিথ্যা, ভুল না সঠিক, ভালো না খারাপ, এটার জন্য কিন্তু আমাদের একটা মানদণ্ড থাকে, স্ট্যান্ডার্ড থাকে। তাহলে সেই স্ট্যান্ডার্ডকে আমরা যদি দাঁড়িপাল্লা বলি, যেই দাঁড়িপাল্লার একটি অংশে ডেবিট থাকে এবং আরেকটি অংশে ক্রেডিট থাকে, অর্থাৎ ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হয়, তখনই কিন্তু দাঁড়িপাল্লাটি মিলে যায়, সমপরিমাণ হয়। এবং সেই চেষ্টা করা, এই পরীক্ষা করার চেষ্টা করার, সংশোধন করার পদ্ধতিটার নামই হলো মূলত ট্রায়াল ব্যালেন্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। নেক্সট আমরা রেওয়া মিল এখন করা শুরু করব, কিন্তু আমরা রেওয়া মিলটা বলেছি তোমাদেরকে আমি একটু ভিন্ন ভাবে শেখানোর চেষ্টা করব। আমরা একটু ভিন্ন ভাবে শেখানোর চেষ্টা করব। তোমরা তো আগে মানে শিখেছো। 1 নম্বর যদি আমরা বলি যে এটা একটা গাণিতিক শুদ্ধতার পরিমাপক, অবশ্যই আমরা সেটাকে মানে হিসাবগুলোকে শুদ্ধ করার চেষ্টা করছি, তাহলে এটা একটা পরিমাপক। যেমন 5 কেজি, 3 কেজি, 2 কেজি, এটা পরিমাপক, তার সাথে তুলনা করি আমরা বস্তুগুলোকে। কিভাবে আমরা এই গাণিতিক শুদ্ধতার পরিমাপক আমরা কিভাবে বুঝবো? যখন ডেবিটের সমপরিমাণ ক্রেডিট হবে তখন। আচ্ছা, এটা একটা প্রকৃত হিসাবের কাগজ, এটা আমরা জেনেছি, এবং এটা একটা বিবরণী বা তালিকা। আচ্ছা, এখন আমরা এটাকে প্রস্তুত করব কি করে? প্রতিষ্ঠানের নাম থাকবে, ডট 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 সালের ডট 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 তারিখ, অর্থাৎ একটি সাল থাকবে, সেই সালের কোন তারিখের, নরমালি আমরা শেষ তারিখে করতে পারি। আমরা অনেক যেটা করি স্বাভাবিকভাবে যে 31শে ডিসেম্বর, এটা 13th জুন হতে পারে, দুটাই হতে পারে, 13th জুন হতে পারে। তো আমরা এইভাবে আমরা একটা ঘর করব, ক্রমিক নম্বর হিসাবের শিরোনাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট, তোমরা আগে থেকে এটা জানো। তাহলে আমরা খতিয়ানের ডেবিট ব্যালেন্স আমরা ডেবিট দিকে লিখবো, আমরা ক্রেডিট ব্যালেন্সটা আমরা কোথায় লিখবো? ক্রেডিট দিকে লিখবো। তাহলে আমরা এখানে ডেবিটটা ডেবিট পাশে এবং ক্রেডিটটা ক্রেডিট পাশে লিখবো। দুই পাশে লেখার পর আমাদের দুই পাশ কি হবে? উভয় দিকের যোগফল যদি মিলে যায়, অর্থাৎ এই পাশে যদি হয়, ডেবিট পাশে যদি হয় আমাদের 100, আর যদি ক্রেডিট পাশে যদি হয় 100, তাহলে আমরা বলি যে এটা মিলে গেছে। তখনই আমাদের কি হয়? আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই হয় যে আমাদের ঠিক আছে। এটাই হচ্ছে রেওয়া মিলের মূল আলোচনা এবং মূল কথা। এখন তাহলে আমরা দেখলাম যে রেওয়া মিলের দুটি পাশ থাকে, একটি পাশকে আমরা ডেবিট বলি আর একটি পাশকে আমরা ক্রেডিট বলি। তো ওইটাকে আমরা কি করি? একটা পাশকে ডেবিট বলি এবং একটা পাশকে ক্রেডিট বলি। এটা তাহলে আমরা কিন্তু আসলে আস্তে 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 আমাদের কাজের দিকে কনসেন্ট্রেট করতেছি, যে আমরা আসলে কোন কাজটি করে এই অঙ্কটি করব। ওকে, তাহলে আমাদের মূল কাজটি হলো, আমাদের সামনে যখন একটি হিসাব আসবে, ফর এক্সাম্পল দেনাদার আসুক, ক্রয় আসুক, পাওনাদার আসুক, বিক্রয় আসুক, এনি কাইন্ডস অফ অ্যাকাউন্ট ফ্রম মাই বিজনেস, যে কোনো টার্ম আমার সামনে আসুক, আমি এই টার্মটিকে দুটি, আমার কোনো জায়গা নেই, শুধু দুটি জায়গা, মানে দুটি স্কোপ আছে আমার, একটি ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। আমি একটি অ্যাকাউন্টকে ডেবিট সাইডে বসাবো এবং আরেকটি অ্যাকাউন্টকে ক্রেডিট পাশে বসাবো। তোমরা অনেক সময় মুখস্থ করো যে এটা ডেবিট সাইডে বসে, এটা ক্রেডিট সাইডে বসে, না, একটি অ্যাকাউন্টসকেও মুখস্থ করতে হবে না। তুমি প্রথমে মনে রাখবে যে মূল কথা যেটা, সেটা হচ্ছে সব আদম, সব আদম, আমি আবার বলছি, সব আদম। তুমি কোনো আইটেম, হাজার হাজার আইটেম থাকুক, একটি আইটেমকেও মুখস্থ করার চেষ্টা করবে না যে এটা এখানে বসে।
আমি তোমাকে কিছু শর্ট টেকনিক শিখিয়ে দেব। যেমন আমি যদি বলেছি যে শব্দটি সব আদম, দেখো পৃথিবীতে আমরা যদি বলি সব আদম সন্তান, তাই না? যে পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত কোটি মানুষ আছে, যত মানুষ ছিল, আছে এবং থাকবে, সবাই আদম সন্তান, সব আদম। ঠিক অ্যাকাউন্টিং এও যত হিসাব আছে, যদি 1 কোটি হিসাব থাকে, তাহলে সব সব আদম মানে কি? স ফর সম্পদ, ব ফর ব্যয়, তাহলে সব সম্পদ এবং ব্যয়। আচ্ছা, তারপর আ মানে হচ্ছে আয়, দ মানে হচ্ছে দায়, ম মানে হচ্ছে মালিক। আয়, দায়, মালিক, আদম, স, সম্পদ, ব্যয়। তাহলে অ্যাকাউন্টিং এর সব সব আদম। আচ্ছা, সব হলো ডেবিট ব্যালেন্স, আদম হলো ক্রেডিট ব্যালেন্স। তাহলে সম্পদ এবং ব্যয় হলেই রেওয়া মিলে ডেবিট পাশে যাবে, এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব হলেই এগুলো ক্রেডিট পাশে যাবে। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই যাবতীয় সম্পদ কোন পাশে যাবে। যাবতীয় সম্পদ ডেবিট পাশে যাবে, সেটা ভূমি হোক, দালান কোঠা হোক, ইজারা সম্পত্তি হোক, আমি অনেকগুলো নাম দিয়েছি, আরো অনেক আছে। যাবতীয় দায় কোন পাশে যাবে? যাবতীয় দায় ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা দায়টা শেষ করলাম। সেটা ঋণপত্র হতে পারে, বন্ধুক ঋণ হতে পারে, প্রদয় বিল হতে পারে, এনি কাইন্ডস অফ লায়াবিলিটিস। ওকে, সমস্ত খরচ, এনি কাইন্ডস অফ এক্সপেন্সেস, সমস্ত খরচ, যত খরচ আছে, যত প্রকার খরচ আছে, সব ডেবিট পাশে। আয়, যত প্রকার আয় আছে, সব ক্রেডিট পাশে। ওকে, তাহলে আমরা সম্পদ, দায়, আয়, ব্যয় শিখলাম। এখন আমরা এগুলোকে একটু ভেঙে শেখার চেষ্টা করব। দেখো তোমরা কিন্তু এখানে অনেক ভুল করো। এই যে এই জায়গাটি দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে স্টুডেন্টদের মধ্যে অনেক ভুল পাই, এবং আমি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মুখস্থ করার চেষ্টা করে। আমরা একটু আগে শিখেছি যে খরচ ডেবিট হয়, আচ্ছা, কিন্তু অগ্রিম খরচ ডেবিট হয় কেন? কারণ অগ্রিম অগ্রিম খরচ সম্পদ, এখন সম্পদ ডেবিট হয়, এই জন্য আমরা এখানে বসিয়েছি। তাহলে তুমি কখনোই এভাবে চিন্তা করার চেষ্টা করবে না অগ্রিম মজুরি ডেবিট হয়, অগ্রিম বেতন ডেবিট হয়, অগ্রিম ভাড়া ডেবিট হয়। তুমি এখানে কখনো এভাবে কখনোই চিন্তা করার চেষ্টা করবে না। তুমি কিভাবে জিনিসটাকে পড়বে? অগ্রিম মজুরি মানে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় সম্পদ। তাহলে আমরা আগে শিখেছি সম্পদ ডেবিট পাশে বসে। ঠিক তেমনি ভাবে তুমি আগে শিখবে বকেয়া খরচ দায়। তাহলে দায় কোন পাশে বসে? দায় আমরা জানি ক্রেডিট পাশে বসে। তাহলে এটা হলো আমাদের মূল বেসিক। তাহলে আমরা যদি বলি মজুরি এটা ব্যয়, তাহলে বকেয়া ব্যয় আমাদের দায় হয়। ঠিক তেমনি ভাবে বকেয়া বেতন দায়, বকেয়া ভাড়া দায়, আরো যত এক্সপেন্স আছে সব অ্যাকাউন্টিং এর সমস্ত মানে ব্যয়ের আগে যদি বকেয়া আমরা ইউজ করি, সেটা আমাদের দায়ে পরিণত হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি আয়কে বলি, আমাদের আয় কোন ব্যালেন্স? আয় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, কিন্তু আয় যদি বকেয়া থাকে, তাহলে সেটা সম্পদ হয়ে যায়। কেন? কারণ আমি সেটা পাবো। তাহলে সম্পদ কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। তাহলে আমি যদি আমাদের অ্যাকাউন্টিং এর যত আয় আছে, এই আয়গুলোকে যদি আমরা আয়ের আগে যদি বকেয়া ইউজ করি, তাহলে সেটাকে কনভার্ট হয়ে সম্পত্তি হয়ে যাবে, আর আমরা জানি সম্পত্তি ডেবিট ব্যালেন্স। ঠিক আয়ের আগে যদি আমরা অগ্রিম ইউজ করি, সেটা দায় হয়ে যাবে। কেন? কারণ আমি সুবিধা মানে তাকে কিছু তার উপযোগ দেওয়ার আগেই, তাকে সেবা দেওয়ার আগেই, পণ্য বিতরণের আগেই তার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি, তাকে আমার এটা পরিশোধ করতে হবে। তাহলে অগ্রিম আয় দায় হয়, এই জন্য আমরা ক্রেডিট পাশে বসাবো। এখানে কিন্তু তোমরা কখনোই এই টার্মগুলোকে ভিন্নভাবে, তাহলে তোমাকে অনেক এন্ট্রি শিখতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা শিখতে হবে। তুমি শুধু আমার হেডলাইন গুলো শিখবে। অগ্রিম খরচ সম্পদ ডেবিট পাশে বসে, বকেয়া খরচ দায় ক্রেডিট পাশে বসে, বকেয়া আয় সম্পদ ডেবিট পাশে বসে, অগ্রিম আয় দায় ক্রেডিট পাশে বসে, হেড গুলো শিখবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এটা বুঝতে পেরেছো, এবং এটার মাধ্যমে তোমরা অল্প সময়ে অনেক জাবেদা মানে সরি অনেকগুলো লেনদেনের টার্ম জানতে পারবে। এবার আমরা সামনে আগাই, আবার সেখানে টার্ম একটু আমরা এখন বিপরীত আইটেম গুলো দেখবো। আমরা সবসময় যখন মানে সমজাতীয় বিষয়গুলো যদি আমরা একসাথে একটু শিখতে পারি, আমাদের কিন্তু সময় কম লাগবে এবং আমাদের মনে থাকবে। যেভাবে আমরা কবিতাগুলো পড়ে থাকি, তাই না? কবিতা কিন্তু আমাদের মনে থাকে, কারণ আমাদের সেখানে একটা ছন্দ থাকে, একটা মিল থাকে। আচ্ছা, আমি দেখো তোমার স্ক্রিনে লাল কালি ইউজ করেছি, এটা হচ্ছে মূল। তাহলে আমরা কি জানি? ক্রয়, ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় ডেবিট ব্যালেন্স।
এখন যদি ক্রয় ফেরত হয় তাহলে ক্রয় কমবে, বই ফেরত একই কথা, ক্রয় বাড়টা হলে ক্রয় কমবে। তাহলে আমরা জানি যে ডেবিট যদি কমে ক্রেডিট হয়, তাই না? ক্রেডিট যদি কমে ডেবিট হয়। তাহলে ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত, ক্রয় বার্তা এগুলো ক্রেডিট হবে, বিকজ ক্রয়কে হ্রাস করে। ক্রয়কে কি করে? এটা হ্রাস করে। তাহলে মূল হচ্ছে ক্রয়, ফেরত বার্তা হলে সেটা তার উল্টো দিকে বসবে। তাহলে আমরা এখন দ্বিতীয়টাতে যাই, বিক্রয়। তাহলে বিক্রয় হচ্ছে একটা আয়, আয় ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, এখন যদি বিক্রয় ফেরত হয় তাহলে বিক্রয় কমবে, তাহলে ক্রেডিট হবে, উল্টা হবে, ডেবিট হবে। আন্তঃফেরত, এটাও বিক্রয়, উল্টা হবে। বিক্রয় বার্তা, বিক্রয় কমবে, তাহলে এটাও উল্টা দিকে বসবে, মানে বিক্রয়ের উল্টা দিকে বসবে, ডেবিট পাশে বসবে। তাহলে বিক্রয় হচ্ছে ক্রেডিট, বিক্রয়ের উল্টা বিক্রয় ফেরত, আন্তঃফেরত, বিক্রয় বার্তা। এখন আমরা পরের মূলটা আমরা যাব। আমরা জানি যে দেনাদার সম্পদ। তাহলে সম্পদ কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, ডেবিট পাশে বসাইলাম। কিন্তু আমি যদি সেটার জন্য বার্তা সঞ্চিতি করি তাহলে বার্তা সঞ্চিতির কারণে দেনাদার কি হয়? হ্রাস পায়। তাহলে হ্রাস পেলে কি হবে? উল্টো দিকে বসবে। এখন এখানে দেনাদার কোন পাশে বসেছে? ডেবিট পাশে। তাহলে তার উল্টো পাশ কোনটা? ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে বসবে। দেখো তোমরা কিন্তু যদি ভুলেও যাও পরীক্ষার সময় যে আচ্ছা দেনাদার বার্তা সঞ্চিতি কোথায় বসবে, তুমি মূল জায়গায় যাবে। কার বার্তা সঞ্চিতি? দেনাদার বার্তা সঞ্চিতি। তাহলে দেনাদার কি? সম্পদ। কোন পাশে বসে? ডেবিট। তাহলে বার্তা সঞ্চিতি তো উল্টা, তাহলে ক্রেডিট পাশে বসবে। যদি তোমার কাছে বেসিক থাকে, তুমি পরীক্ষার হলে ভুলে গেলেও কাউকে তোমাকে জিজ্ঞেস করতে হবে না, তুমি প্রশ্ন থেকে খুঁজে বের করতে পারবে উত্তরটা কি। এখন আমরা যাই পাওনাদারে। এটা আমাদের দায়, এটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে দায় ক্রেডিটে বসাইলাম, কিন্তু যদি সেটা বার্তা সঞ্চিতি থাকে তাহলে তার উল্টো হবে। তাহলে দায়ের উল্টা কি? ডেবিট পাশে। দায়টাকে আমরা বসাই কোন পাশে বসাই? আমরা দায়টাকে বসাই হচ্ছে ডেবিট ক্রেডিট পাশে, তার উল্টো পাশে বসবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের মূলধন। আমরা জানি মূলধন হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিট ব্যালেন্সে হলে আমরা সেটাকে মূলধন ক্রেডিট পাশে বসাই। এখন মূলধন যদি ক্রেডিট পাশে বসাই তাহলে তার উত্তোলন করলে তার মূলধন কি হয়? উত্তোলন করলে মূলধন হ্রাস পায়। তাহলে উত্তোলন করলে যদি মূলধন হ্রাস পায় সেক্ষেত্রে উল্টো পাশে বসবে, উল্টো পাশে বসবে, তাহলে ডেবিট পাশে বসবে। তাহলে মূলধন ডেবিট পাশে বসবে এবং ক্রেডিট পাশে বসবে এবং উত্তোলন বিপরীত পাশে বসবে, বিকজ এটাকে হ্রাস করে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আশা করি কারো সমস্যা নেই। এখন আমরা শিখব সুদ। দেখো আমি সমজাতীয় বিষয়গুলোকে একসাথে করেছি, সমজাতীয় বিষয়গুলোকে আমি একসাথে করেছি, খেয়াল করো। মূল বিষয়গুলোকে লাল কালি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মূল বিষয়গুলোকে। আমার মূল কি? মূলধন। আচ্ছা, মূলধন কোন ব্যালেন্স? ক্রেডিট, দায়। তাহলে যদি মূলধনের সুদ হয় তার উল্টো হবে। আমরা কিন্তু এখানে কি শিখছি? সুদ শিখছি। সুদ কি হয়? মূলের উল্টা। আমরা একটু আগে কিন্তু আমরা ফেরত, বার্তা, সঞ্চিতি শিখেছি। এখন যেটা কনসেন্ট্রেট করছি আমরা যে বিষয়টার উপর, সেটা হচ্ছে সুদ। তাহলে মূল যেটা, তার সুদ তার উল্টো হয়। তাহলে মূলধন হচ্ছে আমাদের মূল, মূলধন হচ্ছে আমাদের মূল। তাহলে মূলধন যদি মূল হয় তার উল্টো হচ্ছে মূলধনের সুদ হবে। আমরা যদি এটাকে হিসাবের ক্ষেত্রে বলি, এটা আমাদের ব্যয়। আচ্ছা, তাহলে আমাদের এখন মূল কি? উত্তোলন। উত্তোলন মূল, ডেবিট পাশ, ডেবিট সাইডে বসে, একটু আগে তুমি শিখেছ। তাহলে উত্তোলনের সুদ যদি হয় তাহলে তার উল্টো পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে। আর এটাকে আমরা বলতে পারি কেন? এটা আয়, যদি আমরা হিসাবের ক্ষেত্রে বলি। আচ্ছা, নেক্সট বিনিয়োগ। এটা কোন ব্যালেন্স? সম্পদ। আচ্ছা, তাহলে বিনিয়োগের সুদ কি হবে? উল্টো পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে, বিকজ এটা আয়। ওকে, নেক্সট ঋণ। ঋণ হচ্ছে আমাদের দায়, তাহলে আমাদের ক্রেডিট ব্যালেন্স। ঋণের সুদ, ঋণের সুদ হবে আমাদের উল্টো পাশে, ডেবিট দিকে। আচ্ছা, নেক্সট প্রদত্ত ঋণ। ঋণ যদি বলে, শুধু অ্যাকাউন্টিং এর কিছু অ্যাজাম্পশন আছে
যদি ঋণ বলে তাহলে তোমাকে সেটা বুঝতে হবে যে তুমি কারো কাছ থেকে ঋণ দিয়ে নিয়েছো। আর যখন প্রদত্ত ঋণ শব্দটি থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে সেই ঋণটি তুমি কাউকে দিয়েছো। তো এখন সেক্ষেত্রে আমরা প্রদত্ত ঋণটাকে কোন হিসাব বলবো? আমরা প্রদত্ত ঋণটাকে বলবো সম্পদ। আমি একজনকে ঋণ দিয়েছি, তার কাছে টাকা পাবো। তাহলে যদি প্রদত্ত ডেবিট পাশে বসে সম্পদ, আমরা যদি কোনো কিছু চিন্তা না করেই মানে জানতে চাই যে কোন পাশে বসবে, তাহলে তার বিপরীত পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে, বিকজ এটা আয়। ঋণের সুদ হয় ব্যয়, আর প্রদত্ত ঋণের সুদ হয় আয়। নেক্সট আমাদের মূল যেটা, সেটা হচ্ছে ব্যাংক। আমরা জানি ব্যাংক সম্পদ, সম্পদ ডেবিট পাশে বসে, তাহলে সম্পদের সুদ আয় হয়, উল্টো পাশে বসবে, ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা এখন এই 6টি আইটেম দিয়ে যে টার্মটা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে সুদ মূলের উল্টো দিকে বসে, বিকজ সম্পদের সুদ আয় হয়, এজন্য উল্টো দিকে বসে। দায়ের সুদ ব্যয় হয়, এজন্য উল্টো দিকে বসে। তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো, কোনো একটি টার্মের সমস্যা হয়, তুমি স্পেসিফিক সেই টার্মটি ইনবক্সে লিখতে পারো, আমি তোমার উত্তর দিব। কারণ লাইভ ক্লাস আমরা এটা ভিডিও করে ছাড়তে পারতাম, আমাদের অনেক সহজ হতো। লাইভ ক্লাস নেওয়ার প্রধান উদ্দেশ্যই হলো যে তোমাদের সাথে যুক্ত থাকা। তুমি প্রশ্ন করবে না বুঝলে, সেটা আমি দিব, সেটা এটাই হলো মানে লাইভ ক্লাসের মূল সুবিধা। হুম। তাহলে তোমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যাচ্ছি, একটু শর্ট টেকনিক যদি আমরা বলি, যে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা যদি এট এ গ্ল্যান্স দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখবো? দেখো তো, আমরা এতক্ষণ কি কি শিখেছি। সরি, ওকে, এতক্ষণ আমরা কি কি শিখেছি? আমরা দেখো, আমরা সুদ শিখেছি, সঞ্চিতি হলে কি হয় শিখেছি, ফেরত হলে কি হয় শিখেছি, বাট্টা হলে কি হয় শিখেছি। আমরা চারটা জিনিসের দিক থেকে, চারটা জিনিসের কনসেপ্ট থেকে আমরা কিন্তু জিনিসগুলোকে ডেবিট ক্রেডিট ভাগ করেছি। তাহলে আমরা যদি এই কথাটাকে এইভাবে মানে স্মরণ রাখতে চাই, সহজ করার জন্য, যে সুদ, সঞ্চিতি, ফেরত, বাট্টা মূলের উল্টা। আবার শোনো কথাটি মনে রাখার জন্য, সুদ, সঞ্চিতি, ফেরত, বাট্টা। যেটারই সুদ হোক, যেটারই সঞ্চিতি হোক, যেটারই ফেরত পাই, যেটারই বাট্টা হোক, যার বাট্টা, যার ফেরত, যার সঞ্চিতি, যার সুদ, তার উল্টো দিকে বসে। মূল যদি হয় ডেবিটে, সুদ, সঞ্চিতি, ফেরত, বাট্টা বসবে ক্রেডিটে। তাহলে আমরা এই কথাটির মাধ্যমে আমরা কিন্তু অনেকগুলো এন্ট্রি এখান থেকে আমরা মনে রাখতে পারবো, যে কোনটা ডেবিট সাইডে বসবে এবং কোনটা ক্রেডিট সাইডে বসবে। এটা একটা শর্ট টেকনিক, তোমরা মনে রাখতে পারো, পরীক্ষার হলে ভুলে গেলে তোমাদেরকে এটা হেল্প করবে। ওকে, তাহলে এটা শর্ট টেকনিক আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা একটা একটা করে আমাদের টার্ম গুলোকে, আরো কিছু টার্ম আছে যেগুলো তোমরা পাবে কোশ্চেনের মধ্যে, সেগুলো শেখার চেষ্টা করব। দেখো, নগদ তহবিল এবং ব্যাংক তহবিল বলতে কি বোঝায়? আমার নগদ টাকা আছে, রাইট? আমার ব্যাংকে টাকা আছে, জমা আছে, তাহলে সেটা আমি সেই টাকা দিয়ে আমি আমার কাজগুলো করতে পারবো, সেই টাকা আমাকে সুবিধা দিবে ফিউচারে, আমরা সেটাকে বলি সম্পদ। আর আমরা জানি, আমি আগেই শিখেছি, সব ডেবিট ব্যালেন্স, আদম ক্রেডিট ব্যালেন্স। ওকে, তাহলে নগদ এবং ব্যাংক ব্যালেন্স আমার সম্পদ, এজন্য ডেবিট পাশে বসছে। তাহলে শর্ট টেকনিক কি? এই দুইটা ছাড়া, এই সম্পদ এবং ব্যাংক ছাড়া, নগদ এবং ব্যাংক তহবিল ছাড়া যত তহবিল তোমার প্রশ্নে আসবে, সবগুলো থেকে তুমি ক্রেডিট পাশে বসাবা, সবগুলোকে ক্রেডিট পাশে বসাবা। তাহলে নগদ এবং ব্যাংক তহবিল ছাড়া যত তহবিল আসবে, পেনশন তহবিল, ত্রাণ তহবিল, হ্যাঁ, মহামারী তহবিল ফর এক্সাম্পল, তারপরে তোমার কম শ্রমিক কল্যাণ তহবিল, বন্যা ত্রাণ তহবিল, হ্যাঁ, যত তহবিল আছে তুমি সবগুলো তহবিলকে ক্রেডিট করে ফেলবে। কোনটা ছাড়া? এই দুইটা ছাড়া, নগদ এবং ব্যাংক তহবিল ছাড়া কি করবে? সবগুলোকে তুমি ক্রেডিট পাশে বসাবে। আরেকটা শর্ট টেকনিক শিখতে পারো, পাওনাদারের বাট্টা সঞ্চিতি।
তো পাওনাদারের বাট্টার সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টার সঞ্চিতি, এই দুই সঞ্চিতি ডেবিট পাশে বসবে, কারণ পাওনাদার দায় তার সঞ্চিতি উল্টো দিকে বসে, প্রদেয় বিল দায় তার সঞ্চিতি উল্টো দিকে বসে। তাহলে আমরা দুটি সঞ্চিতি নিলাম, পাওনাদারের বাট্টার সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টার সঞ্চিতি। এই দুই সঞ্চিতি ছাড়া যত সঞ্চিতি আছে তোমার প্রশ্নে সব তুমি ক্রেডিট পাশে বসে, যেমন হতে পারে অনাদায়ী পাওনার সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, দেনাদার বাটার সঞ্চিতি, যত সঞ্চিতি আছে। কোন সঞ্চিতি ছাড়া? এই দুই সঞ্চিতি ছাড়া, এই দুইটা ছাড়া সব সঞ্চিতি তুমি ক্রেডিট পাশে বসাবে। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটি টপিকসে যাই। আমাদের এই রেওয়াবিল করার ক্ষেত্রে যে প্রশ্নে যে হিসাবগুলো থাকে তার সবই যে একেবারে আমাদের প্রশ্নে আসবে বা আসে তা কিন্তু না। আমরা কিন্তু সেখান থেকে প্রয়োজনীয় গুলো নেই, এবং যেগুলো আমাদের আসবে আমাদের আর্থিক বিবরণ নির্ণয় করার ক্ষেত্রে, এবং যেগুলো আমাদের লিপিবদ্ধ হয়নি তার একটা ক্যালকুলেশন আছে। তাহলে কি কি আমরা রেওয়া মিলে লিখবো না সেটা আমরা একটু দেখি। তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি তিনটি হিসাব লিখেছি। একটি হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ প্রথম দিনের। সেটা প্রারম্ভিক শব্দ এই কথাটি দিয়েও থাকতে পারে, আবার বলে দিতে পারে, যেমন ধরো 2017 সালে তুমি অঙ্ক করছো, তাহলে 1/1/17, ঠিক আছে? তো প্রারম্ভিক এই তিনটি উদ্বৃত্ত সেটা কি কি? সেটা হচ্ছে নগদ, ব্যাংক এবং ব্যাংক জমাতিরিক্ত। এই তিনটি আইটেমের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, সমাপনী উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কেন? এটা অবশ্যই মুখস্থ করবে না, এটার উত্তর অবশ্যই আছে। কে অন্তর্ভুক্ত হয় না? তুমি খেয়াল করো তো, তুমি যখন, মানে আমি কি বলছি, প্রারম্ভিক অন্তর্ভুক্ত হয় না, সমাপনী অন্তর্ভুক্ত হয়। সমাপনী কেন অন্তর্ভুক্ত হয় এটার উত্তর আমি এখন দিচ্ছি, তাই না? ওকে, আমি যদি নির্ণয় করি যে, আচ্ছা বলি যে তোমার ব্যাংকে এখন কত টাকা আছে, তুমি কি চিন্তা করবে? আমি ব্যাংকে রেখেছিলাম 1 লাখ টাকা, রেখেছিলাম মানে প্রারম্ভিক। আচ্ছা, তারপরে আবার ব্যাংক জমা দিয়েছি 50,000, তাহলে জমা দান যোগ হয়। আমি সেখান থেকে উত্তোলন করেছি 20,000, তাহলে 1.5 লাখ থেকে 20,000 তোমার কাছে আছে কত? 1,30,000। আচ্ছা, এই যে 1,30,000 বললাম, এই 1,30,000-এর মধ্যে কি তোমার প্রারম্ভিক 1 লাখ টাকা আছে না? অবশ্যই আছে, কারণ তুমি খেয়াল করো, প্রারম্ভিক যোগ জমা বাদ উত্তোলন, তুমি কিন্তু অলরেডি এই সমাপনীর মধ্যে, এই সমাপনীর মধ্যে কিন্তু প্রারম্ভিক অন্তর্ভুক্ত আছে অলরেডি। এই জন্য যদি সমাপনী ব্যাংক উদ্বৃত্ত লিখি তখন আর প্রারম্ভিক ব্যাংক জমা লেখার প্রয়োজন পড়ে না, বিকজ সমাপনীর মধ্যেই প্রারম্ভিকটা অন্তর্ভুক্ত আছে। আমরা একইভাবে যদি আমি বলি যে সমাপনী হাতে নগদ কেন লিখি আর প্রারম্ভিক হাতে নগদ কেন লিখি না, তাহলে খেয়াল করো, তোমার কাছে প্রারম্ভিক ছিল 1 লাখ টাকা, তুমি আরো পেয়েছো 50,000, কাউকে দিয়েছো 30,000, থাকলো কত? 1,20,000। তাহলে অলরেডি কিন্তু প্রারম্ভিকটা এই 1 লাখ টাকা এই সমাপনীর 1,20,000-এর মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত আছে। এজন্যই আমরা ঠিক এই কারণেই প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা এবং প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত আমরা রেওয়া মিলে লিখি না। আশা করি ক্লিয়ার সবার। যদি কারো সমস্যা থাকে অবশ্যই ইনবক্সে তুমি লিখবে, আর সেগুলো সহজ, তোমরা আশা করি বুঝতে পারছো। আমি একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করছি, এই আর কি। এবার আসি সমাপনী মজুত পণ্য। এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে, কখনো আসে কখনো আসে না। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে শিখি আসে না, তারপরে শিখবো কেন আসে। ওকে, তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কেন? তুমি একটু ক্যালকুলেশনটা দেখো যে আমরা সমাপনী মজুত পণ্যটা কিভাবে নির্ণয় করলাম। আমরা সমাপনী মজুত পণ্যটা কিভাবে নির্ণয় করলাম, তুমি যদি একটু সেটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। প্রারম্ভিক মজুত পণ্য, খেয়াল করো তুমি স্ক্রিনের দিকে, আমরা কিভাবে নির্ণয় করি? প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে যোগ করি পণ্য ক্রয়, তার থেকে বাদ দিই পণ্য বিক্রয়, যেটা আমার কাছে থাকে তাকে আমরা বলি সমাপনী মূল্য। আচ্ছা, ধরি আমার কাছে, আমি কম্পিউটারের ব্যবসা করি, আমার কাছে 10টি
কম্পিউটার ছিল। ফর এক্সাম্পল, আমি আরো 2টি ক্রয় করলাম। কয়টি হলো? 12টি। সেখান থেকে আমি একটি বিক্রয় করলাম। তাহলে আমার কাছে আছে কত? 10টি কিনেছিলাম, 2টি ক্রয় করেছি, 12টি। আমি একটি সেল করে দিয়েছি, তাহলে আমার কাছে কয়টি আছে? 11টি আছে, তাই না? তো এই 11টি, এটাকে আমরা বলি সমাপনী। আচ্ছা, এই যে 10 আর 2 12, এটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় কি বলি? বিক্রয়যোগ্য পণ্য, তাই না? তাহলে এই প্রারম্ভিক পণ্য আর পণ্য ক্রয়ের মধ্যে কিন্তু অলরেডি এই সমাপনীটি অন্তর্ভুক্ত আছে। খেয়াল করো, 10 আর 2 কত হয়? 10 আর 2 হয় 12, আর এখানে সমাপনী কত? 11। এই 11 কিন্তু এই 12-র মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই জন্য আমরা সমাপনীটি আর লেখার প্রয়োজন হয় না। যদি আমরা সমাপনীটি লিখি, তখন সেটাকে দ্বিগুণ লেখা হবে। আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। অনেকে এটা মুখস্থ করো, হ্যাঁ সমাপনী মজুত পণ্য রেওয়া মিল আসে না, প্রারম্ভিক মজুত পণ্য আসে। কেন আসে না? সেই কারণটি তুমি জানা থাকলে তোমার কাছে অঙ্ক করতে ভালো লাগবে এবং তুমি ভুল করবে না। এবং আরেকটি কজ আছে, যখন সমাপনী পণ্য আসে, যখন অঙ্কের মধ্যে সমন্বিত ক্রয় থাকে। কেন আসে সমন্বিত ক্রয় থাকলে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, তাহলে আমরা এখন শিখলাম যে সমাপনী মজুত পণ্য আসে না এবং কেন আসে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, এটা ইংলিশ নামও থাকতে পারে, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ স্টেশনারি, আবার অনেক ক্ষেত্রে আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দগুলো আমরা পাই। সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, এটাও কিন্তু অন্তর্ভুক্ত হয় না। কেন অন্তর্ভুক্ত হয় না? এটা অন্তর্ভুক্ত হয় না এই জন্য যে আমরা যদি দেখি যে আমরা কি করে সমাপনী নির্ণয় করি। আমার কাছে প্রারম্ভিক মণিহারি ছিল, আগের মধ্যে দেখো আমার কাছে প্রারম্ভিক মণিহারি ছিল ধরো 50 টাকার। ফর এক্সাম্পল, আমরা আরো ক্রয় করলাম 10 টাকার। আচ্ছা, তাহলে আমার মণিহারি কত টাকার আছে? 60 টাকা, তাই না? আচ্ছা, এটা আমি ব্যবহারযোগ্য মণিহারি, আমি এটা ব্যবহার করতে পারবো। সেখান থেকে আমি যদি মণিহারি ব্যবহার করি 5 টাকার, তাহলে আমার কাছে কত টাকার মণিহারি আছে? 55 টাকার মণিহারি আছে। ওকে, তো দেখো তো, এই যে ব্যবহারযোগ্য 60 টাকা, এটার মধ্যে কিন্তু অব্যবহৃত আছে 55,000 টাকা, 55 টাকা, বিকজ আমি 5 টাকার ব্যবহার করেছি। তাহলে সমাপনীটা ব্যবহারযোগ্যের অন্তর্ভুক্ত থাকে, তাই আমাকে সেটা আর লিখতে হয় না। তাহলে তোমরা বুঝতে পারছো কেন সমাপনী মণিহারি এবং অব্যবহৃত মণিহারি সম্পদ হওয়া সত্ত্বেও আমরা রেওয়া মিলে সেটা লিখি না। এটার কারণটি তোমাদেরকে ডান পাশে আমি অ্যামাউন্ট দিয়ে মানে দেখিয়েছি। এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কপিন্সটা করতে বলে, অনেক সময় তোমাদেরকে পড়তে বলে যে মণিহারি ব্যবহারের পরিমাণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি করব? প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় মাইনাস, এখান থেকে আমরা এইটা মাইনাস দিয়ে দিব মণিহারি সমাপনী মণি, তখন আমাদের বের হয়ে যাবে মণিহারির ব্যবহারের পরিমাণ। সেটা আমরা করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমাদের সমাপনী মণিহারি অন্তর্ভুক্ত হয় না এবং অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত হয় না, এবং কেন অন্তর্ভুক্ত হয় না সেই কারণটিও আমরা জানলাম। ওকে, আমরা নেক্সট যাব যে আমরা যে অঙ্কগুলো করতেছি, আমাদের এই রেওয়া মিল করার ক্ষেত্রে যে সবসময় দাঁড়িপাল্লা একরকম হবে, সমান হবে, তা কিন্তু নয়। সেখানে কিন্তু একটি বিপরীত ঘটনা, একটি কি বলে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে যে দেখলাম আমরা রেওয়া মিল করতে করতে যে শেষের দিকে গিয়ে আমাদের রেওয়া মিলটার উদ্দেশ্য হলো দুটি পাশ মিলবে, আমাদের ডেবিট পাশ মিলবে, ক্রেডিট সাইড মিলবে। কিন্তু যদি আমরা এরকম ক্ষেত্র পাই যে দুই সাইড মিলছে না, তো সেটার ভুল হতে পারে জাবেদা করার সময়, ভুল হতে পারে খতিয়ানে ট্রান্সফার করার সময়, স্থানান্তর পোস্টিং করার সময়, এবং তুমি টাকার অঙ্কে ভুল করতে পারো, তুমি নামের ভুল করতে পারো, একটি এন্ট্রি দুইবার লিখতে পারো, কোনোটা বাদ দিতে পারো, কোনোটার একটা হিসাব ঠিক করেছে আরেকটি হিসাব ভুল করতে পারো, অনেক ধরনের ভুল হতে পারে। এখন তুমি মানে এই সময়ে সব ভুল তুমি ধরতে পারবে না, অনেক সময় লাগবে। এই সাময়িকভাবে এই হিসাবটিকে আমরা বন্ধ করে দিই, আমরা ভুল খোঁজার চেষ্টা করি। আর এই সাময়িকভাবে যেই নামটি দিয়ে, যেই হিসাবটি দিয়ে এই হিসাব রেওয়া মিলটি সম্পূর্ণ করা হয়, তার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব।
তাহলে আমরা দেখি যে অনিশ্চিত হিসাবটা কি। অনেক সময় রেওয়া মিলের দুই পক্ষ না মিললে ওই ভুল খুঁজে বের করার কষ্টসাধ্য সমস্যা ব্যাপার হয়ে পড়ে। তখন আমরা সাময়িকভাবে এই ঘটনাটিকে, এই ঘাটতিটিকে, যেই পাশে কম, অর্থাৎ যদি ডেবিট পাশে কম হয় তাহলে এই নামটি ডেবিট পাশে লিখবো, যদি ক্রেডিট পাশে কম হয় তাহলে আমি অনিশ্চিত হিসাবটি ক্রেডিট পাশে লিখবো, লিখে আমরা রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশকে মিলিয়ে ফেলি সাময়িকভাবে। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই অনিশ্চিত হিসাবটি একটি সাময়িক হিসাব। কারণ যখন আমি ভুলটি উদ্ঘাটন করতে পারবো, যখন আমি ভুলটি ধরতে পারবো, সংশোধন করব, তখন কিন্তু আর এই হিসাবটি আমার কাছে থাকবে না। সাময়িকভাবে আমি একটি হিসাব তৈরি করেছি, আমরা ধরতে পারি এটি একটি অস্থায়ী হিসাব, বিকজ আমি ভুলটি ধরতে পারলেই আমি হিসাবটিকে ভ্যানিশ করে দেব। আমরা ধরতে পারি যে এটি একটি ভুলের প্রতিনিধি, অর্থাৎ অনিশ্চিত হিসাব কোনো জায়গায় থাকলেই বুঝতে হবে যে এখানে ভুল আছে, এই ভুলটিকে নির্ণয় করতে হবে, এই ভুলটিকে সংশোধন করতে হবে। তাহলে আমরা আজকে যা এখানে তোমাদের এখানে শিখলাম, আজকে আমরা শিখলাম রেওয়া মিল। আমরা রেওয়া মিলকে শাব্দিক অর্থে বোঝার চেষ্টা করেছি, রেওয়া মিলকে সংজ্ঞা আকারে বোঝার চেষ্টা করেছি, রেওয়া মিলকে উদ্দেশ্য দিয়ে বোঝার চেষ্টা করেছি, রেওয়া মিলের কার্যপ্রণালীর প্রক্রিয়া দেখিয়েছি, এবং কোন কোন বিষয়গুলো রেওয়া মিলে আসে এবং সেগুলোকে সহজে মনে করার কিছু কৌশল তোমাদেরকে শিখিয়েছি, এবং কোনগুলো আসে না তার ম্যাক্সিমাম তোমাদেরকে দেখানো হয়েছে। আমরা নেক্সট ক্লাসে শিখব এই রেওয়া মিল করতে গিয়ে আমাদের রেওয়া মিল মিলবে না, এই রেওয়া মিলটি কেন মিলে না, কোন ভুলের কারণে মিলে না, এবং সেই ভুলগুলো কি ধরনের, কোন ভুলকে কি বলে, কোন ভুলের আমরা ভুলের সংজ্ঞা আসে পরীক্ষাতে, এই ভুলটিকে কোন ভুল বলে। তাহলে আমরা ভুলের সংজ্ঞা শিখব। এবং খুব তোমরা একটা তোমাদের যে ভুল সংশোধনী জাবেদাটি অনেকে শুনলেই ভয় পায়, যে ভুল সংশোধন করতে পারি না। আমি তোমাদেরকে তোমাদের বইয়ে যতগুলো ভুল আছে সবগুলো ভুলের এন্ট্রিগুলো একটা কথার মাধ্যমে শেখাবো। তুমি যদি একটা লাইন মনে রাখতে পারো, একটা লাইন মানে দুটি তিনটি অক্ষরের, দুটি তিনটি শব্দের একটি লাইন, এই একটি লাইন চিন্তা করলে তুমি যে কোনো সংশোধন করতে পারবে। একটি সংশোধনী জাবেদাও তোমাকে মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। তাহলে তোমরা আজকে এই স্লাইডগুলো স্ক্রিনশট দিয়ে তোমাদের খাতায় লিখবে। খাতায় লিখে তোমরা কিন্তু শুধুমাত্র এই ভিডিও শুনে শুনে যদি তুমি পরীক্ষায় অ্যান্সার করতে চাও, আমি মনে হয় তোমার ভুল হবে। তোমার উচিত হলো এটাকে খাতা স্ক্রিনশট দিয়ে এই ভিডিওটিকে লেখা, আমরা যে স্ক্রিনে আমরা স্লাইড শো গুলো আছে সেগুলো তুমি খাতায় লিখবে, লিখে কিছু আছে মুখস্থ করা সেগুলোকে মুখস্থ করবে, কিছু আছে প্র্যাকটিস করা করবে। তখনই কিন্তু তুমি চ্যাপ্টারটি শেষ করতে পারবে। শুধু ভিডিও দেখে তুমি একবার দেখলা বুঝলা, তুমি হাতে কলমে করলা না, তাহলে অ্যাকাউন্টিং তোমার পক্ষে আমার মনে হয় যে সেটা পরীক্ষার হলে কমপ্লিট বা অ্যান্সার করা সম্ভব হবে না।